সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। আজ 24শে আগস্ট রবিবার, সকাল 9:45 বাজে এখন। ওমা, লাইনে দাঁড়িয়েই ফটো তুলতে গিয়ে দেখি ব্যাগে আমি তাড়াহুড়োয় ফোনটাই নিয়ে আসিনি। ভালোই মন খারাপ হয়ে গেছিল, কি আর করব। তারপর যাই হোক, দেখলাম যে ইন্ডিয়ার ওই পুরানো ফোনটা ব্যাগে আছে। ওটা দিয়েই আজকের ভিডিওটা করলাম, তাই হয়তো অত ক্লিয়ার পিকচার হবে না। আসলে কাল রাতে সবাই খুব টায়ার্ড ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর অতনু বলেছিল 7টায় অ্যালার্ম দেয়া আছে, তাই ভেবেছিলাম অ্যালার্ম নিশ্চয়ই বাজবে, উঠবো। উঠে দেখি অ্যালার্ম বাজায় 8:30 বাজে। ও ভুলে গেছিল যে উইকডেজে 7টায় অ্যালার্ম দেয়া থাকে, আর উইকেন্ডে ওর মোবাইলে 8:30টায় অ্যালার্ম থাকে। তাই যাই হোক, দেরি হয়ে গেছিল বলে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে ক্যাবে করে এলাম। থেকেই এই ক্রুজের জন্য আমাদের টিকিট বুকিং ছিল, আর আমাদের টাইম ছিল 10টার সময়। ট্যুর গাইড শুরুর আগেই, ক্রুজ ছাড়ার আগেই এসে অ্যানাউন্স করে গেল যে আজকে হাই টাইডের জন্য কিছু কিছু জায়গায় আমরা যেতে পারবো না, কেননা এই নিউ ইয়র্কটা অনেক ছোট ছোট আইল্যান্ড নিয়ে তৈরি। তো এই প্রত্যেকটা আইল্যান্ড কানেক্ট করার জন্য ব্রিজ আছে। তো ওই ব্রিজের তলা দিয়ে যখন এই ক্রুজটা যাবে, তখন ওই ব্রিজে টাচ হয়ে যেতে পারে। সেই জন্য এই হাই টাইডে কয়েকটা জায়গা হয়তো যাওয়া নাও হতে পারে। সেটা একদম লাস্ট মোমেন্টে ক্যাপ্টেন ডিসাইড করবে বলে জানিয়ে গেল। আমাদের 10টা থেকে 12:30 পর্যন্ত এই যে ক্রুজের টাইমটা ছিল, পুরো সময় জুড়েই বেশিরভাগ টাইমটাই ক্রুজের ট্যুর গাইড আমাদের দুপাশে আমরা যে সমস্ত স্ট্যাচু বা বিল্ডিং দেখছিলাম, সেগুলোর ইতিহাস, সেগুলো কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, এবং নিউ ইয়র্কের মানুষের জীবনযাত্রা, এখানকার মানুষের কাজকর্ম, সমস্ত কিছুই আমাদের বর্ণনা করছিলেন। স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই ট্যুর গাইড অ্যানাউন্স করলেন যে নিচে গেটটাও খুলে দেওয়া হয়েছে। তো আমরা যদি ক্রুজের সামনে গিয়ে একদম দেখতে চাই, তাও ওই ডেক এরিয়াটা থেকে নেমে আমরা যেতে পারি। ক্রুজের মধ্যে ওয়াশরুম থেকে খাবার দাবার সমস্ত রকমেরই ফেসিলিটি ছিল। আমরা এখন দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে পেলাম। Statue of Liberty, a colossal sculpture of Liberty Island in New York Harbor, underwent an extensive conservation restoration in 1984-1986, advancing its centennial. The statue, designed by French sculptor Frederic Auguste Bartholdi, is a part of the Statue of Liberty National Monument. এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব একটা দেখুন খুব উঁচু তালা নয়, কিন্তু অপর দিকের বিল্ডিংগুলো বেশ উঁচু উঁচু। তো এই যেগুলোর হাইট খুব কমই, 10টা বা 12টা তালা দেখা যাচ্ছে, ওগুলোই সব মানুষ বসবাসের জন্য ইউজ করে, রেসিডেন্সিয়াল এরিয়া। আর যেই দিকটায় এই সব বড় বড় বেশ উঁচু উঁচু বিল্ডিং, এগুলো সব অফিস, আদালত, বিজনেস, এই সব কাজের জন্য এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। আমরা এখন হাডসন রিভার থেকে ইস্ট রিভারের দিকে যাচ্ছি। আর যখনই কোনো ব্রিজ আসছে, মনে হচ্ছে এটার তলা দিয়ে এটা পাস হতে পারবে তো, নাকি আমাদের ওই জায়গাগুলোও আবার দেখা হবে না। এই করতে করতে আমরা এখনো পর্যন্ত একটাতেও আটকাইনি, যদিও এখানে একটা ছোট্ট আইল্যান্ডের মতোও পেলাম। আর ব্রিজগুলোও দুটো যে আইল্যান্ডের কানেক্ট করেছে, দেখতে বেশ সুন্দর, প্রত্যেকটাই আলাদা আলাদা রকমের ইউনিক টাইপের বানিয়েছে। এখানে দেখুন, এই ব্রিজের ওপর দিয়ে আবার দেখলাম তারের মতো গেছে, ওখানে গন্ডোলাও আছে। আমরা যেমন ক্রুজে ঘুরে ঘুরে দেখছি নিচ থেকে, এরা ওপর থেকে পুরো ভিউটা পাচ্ছে। বসে বসে ওখানেও বসে থাকবে, আর এক পাশ থেকে আর একদিকে ওটা নিয়ে যাচ্ছে। দুটো বিল্ডিং অনেকটা একই রকমের দেখতে, তাই ওদের নাম টুইন বিল্ডিং। আর দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা কানেকশানও করা হয়েছে, অনেকটা দেখতে দেখুন এইচের মতো লাগছে। আর ওর পাশেই যেটা আছে, ওটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং। ওই এম্পায়ার স্টেট বিল্ডিংটা আবার ওই এইচ বিল্ডিংয়ের মাঝখান দিয়ে দেখা যায় পার্টিকুলার একটা অ্যাঙ্গেল দিয়ে, আর ওটাকে ক্লিকও করেছে।
ওটা আগে থেকে জানতাম না, ট্যুর গাইড বলার সাথে সাথে ক্লিক করেছি। তবু ট্রাই করেছি তোলার জন্য, অত ভালো হয়নি আমারটা, বাট এসেছে। কিন্তু অতনু একটা বেশি ভালো তুলেছে, পরে আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব। ক্রুজের যাত্রা শুরু হয়েছিল হাডসন রিভার থেকে, আর হাডসন রিভার থেকে আমরা ইস্ট রিভারের দিকে যাচ্ছি। আর হাডসন রিভারের একদিকটা হচ্ছে ম্যানহ্যাটান, আর একদিকটা নিউ জার্সি। ম্যানহ্যাটান আবার নিউ ইয়র্ক স্টেটের মধ্যে পড়ছে, আর নিউ জার্সি আবার নিউ জার্সি স্টেটের মধ্যে পড়ছে। তার মানে হাডসন রিভারের একদিকটা নিউ ইয়র্ক আর একদিকটা নিউ জার্সি, দুটো আলাদা আলাদা স্টেটের দুটো সিটি। এখন ক্রুজটা নদীর এত ধার দিয়ে যাচ্ছে তীরের, যে আমরা বিল্ডিংগুলো অনেক আরও কাছ থেকে দেখতে পাচ্ছি। আর একটা এবার বিশাল বড় আকারের কোলগেটের একটা ঘড়ি দেখতে পেলাম। এটারও একটা ইতিহাস আছে, সময় থাকলে সেই গল্পও একদিন শোনাবো। এটা এতটাই বড় যে এর ডায়ামিটার প্রায় 50 ফুট বা 15 মিটারের মতো। একটু দূরেই আরেকটি স্ট্যাচু দেখতে পাচ্ছি সাদা রঙের, যেখানে একজন মহিলা ঠোঁটে আঙুল ঠেকিয়ে যেন বলছে চুপ করে থাকো। আর এই ভাস্কর্যটির নাম হলো ওয়াটার সোল। এটা নিউ ইয়র্কে নয়, নিউ জার্সিতে অবস্থিত, কোলগেট ঘড়িরই দিকে। আর হাডসন রিভারের তীরেই এটা প্রায় 40 ফুট উঁচু। নদীর প্রতি শ্রদ্ধা জানাতে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শান্ত প্রতিবিম্বকে উৎসাহিত করা। আমাদের 10টায় টাইম থাকলেও আমরা 9:15 থেকেই লাইনটা খুলে গেছিল, তাই জন্য বেশ লম্বা লাইন হয়ে গেছিল। আর আমাদের এই ক্রুজটার কোম্পানির নাম ছিল সার্কেল টাইম। And some of them get very close. When we have high tide, there's always a good chance we will not be able to do the wide 5% of the whole city view. A lot of the things from Manhattan to the north of us into the Bronx. And some of them get very close. When we have high tide, there's always a good chance we will not be able to do the wide 5% of the whole city view. Today we call this Wall Street. Wall Street is trading Monday through Friday to make money for companies on a global basis. And we can thank the Dutch for getting that started. Now in 1664, the British acquired this island from the Dutch, and they renamed it New York to honor the Duke of York. Very, very political. So again, we're on our main waterway. We're going to be going south. পুরো ট্যুর জুড়েই মাইক্রোফোন ইউজ করে বলছিলেন, তো এই ক্রুজের সব জায়গায় ওটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। কিন্তু রেকর্ড হয়েছে যখন দেখলাম, এত হাওয়ার জন্য খুব নয়েজ হয়ে গেছে, তাই একদমই ভালো বোঝা যাচ্ছে না। আমরা এখানে আসার আগেই আমাদের অনলাইনে এই ক্রুজের জন্য টিকিটটা বুক করা ছিল। তো অ্যাডাল্টদের জন্য $50 করেছিল, আর বোঝো একটু ছোট বলে ওর বোধহয় 25 ছিল। টোটাল আমাদের $135 পড়েছিল ট্যাক্স নিয়ে। স্ট্যাচু অফ লিবার্টিটা আবার দেখতে পেলাম। এর অফিসিয়াল নাম হচ্ছে লিবার্টি এনলাইটনিং দ্য ওয়ার্ল্ড। আর এটা 1886 সালে ফ্রান্স আমেরিকাকে বন্ধুত্ব স্থাপনের জন্য গিফট করেছিল। এই স্ট্যাচুর ডান হাতে আছে একটি লাইট, মশালের মতো জ্বলছে, আর বাঁ হাতে একটা ট্যাবলেট। এই স্ট্যাচুটা আসলে কপারের তৈরি, আর এর কালারও কপারের মতোই ছিল, কিন্তু অক্সিডাইজড হয়ে হয়ে এটা এরকম গ্রিনিশ কালার হয়েছে এখন। তবে আমার এই
সার্কেল লাইনের ক্রুজের কনসেপ্টটা বেশ ভালো লেগেছিল যে অতনু এটা চুজ করেছে। আরও অনেক কোম্পানির বিভিন্ন ক্রুজ আছে, হ্যাঁ, যেগুলো হয়তো এই সার্কেল লাইনের মতোই পুরো একদিনের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই সব স্পটগুলো ঘুরে দেখানো হয়ে যাবে। এই ক্রুজ থেকে আমাদের কোথাও কোনো স্পটে নামতে হয়নি, আমরা জাস্ট ক্রুজ থেকেই দেখেছি। তবে আরও কিছু কোম্পানি আছে যেগুলো ক্রুজে করে নিয়ে গিয়ে ওই স্পটে নামিয়ে দেয়, তুমি যতক্ষণ ইচ্ছা ধরে ঘুরে ঘুরে দেখো, আবার একটা টাইমে গিয়ে নিয়ে আসে। তাতে কি হয়, পুরোটা আমরা কভার করতে পারি না একদিনের মধ্যে। এই যে আমি আবার এই ব্রুকলিন ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, তবে এই ব্রিজে আরও একদিন ওই ব্রিজের ওপরে হাঁটার প্ল্যান আছে, একদিন আমরা যাব ওটা দেখতে। কাল হো না হোর শুটিং হয়েছিল বলে কথা, তো একদিন আমরা ওই জন্য হেঁটে আসবো গিয়ে। বোঝো, এই এখানে ক্রুজের সামনে যখন ডেকটা খুলে দিয়েছিল, ওই স্টিয়ারিংয়ের মতো জিনিসটা হাতে পেয়ে খুব মজা পেয়েছিল, যেন ও ফিল করছিল ওই ক্রুজটা চালাচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যদি হাতে অনেক সময় থাকে, বেশ কয়েকদিন ধরে নিউ ইয়র্কে আছেন, তাহলে গিয়ে প্রত্যেকটা স্পটে নেমে ঘুরে দেখা ভাল লাগবে। যেমন স্ট্যাচু অফ লিবার্টির ওপরেও ওঠা যায়, আর লিবার্টি আইল্যান্ডটাও ঘুরে দেখা হয়ে যায়। কিন্তু যদি হাতে খুব কম সময় থাকে, তাহলে এরকম টাইপের ক্রুজ নেওয়া ভালো, যাতে একদিনের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই পুরোটা ঘুরে দেখা হয়ে যাবে। আবার কেউ দেখলাম ওখানে নিজেরাও ছোট ছোট গ্রুপে একটা ছোট্ট বোট রেন্টে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি টাইমের কোনো নেই, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও। এখানে একটা বেশ বড় করে লেখা আছে কোকা-কোলা, দেখতে পাচ্ছি। বেশিরভাগ জায়গাগুলোই আমরা এখানে দুবার করে দেখতে পাচ্ছি, ওই দিকে নিয়ে যাওয়ার সময় একবার, আবার যখন ফেরত আসছি তখন আর একবার দেখা যাচ্ছে। আর এই ক্রুজে দু রকমের টিকিট ছিল, একটা ছিল প্রিমিয়াম আর একটা এমনি। এই যে এখানে গ্রিন চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, একতলায় দোতলায় দুটো তালাতেই আছে, এগুলো নর্মাল টিকিটের জন্য, যে কেউ বসতে পারে। আর এখানে এই যে ব্রাউন কালারের একটু ঘেরে দিয়েছে, এগুলো প্রিমিয়াম টিকিট যাদের আছে তাদের জন্য। যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 10টার আগে এই ক্রুজে ওঠার জন্য, তখন যাদের কাছে প্রিমিয়াম টিকিট ছিল তাদের লাইন একদম কম ছিল, খুব কম লোকই এই প্রিমিয়াম টিকিট বুক করেছিল, সেই জন্য। আর তাদের হাতে একটা করে কাগজের ব্যান্ড দিয়ে দিচ্ছিল। তাদের জন্য সব জায়গায় ওপেন, গ্রিন চেয়ারেও বসতে পারে, ব্রাউন চেয়ারেও বসতে পারে, ভেতরে বাইরে সব জায়গায়। তবে গ্রিন চেয়ারের জন্য নর্মাল টিকিট কাটলেও তেমন কোনো অসুবিধে নেই, ওরাও ভেতরে বাইরে সব জায়গায় গ্রিন চেয়ারের ব্যবস্থা বেশি ছিল। আর ভেতরে মাঝখানে বোঝো বাইরে বসে বলছিল ওর ঠান্ডা লাগছে, তাই আমরা ভাবলাম ভেতরে বসা যাক। তো ভেতরেও বসতে এলাম, তখন দেখলাম ভেতরে আরও ঠান্ডা। বাইরে হাওয়া হলেও সূর্যের আলো ছিল আর সূর্যের রোদও ছিল, কিন্তু ভেতরে এসি চলছিল। তাই একজন আবার এখানে গান শুরু হয়েছে, ট্যুর গাইড একটু রেস্ট নিচ্ছে, গানের তালে তালে মাথা দোলাতে শুরু করেছে। এই এলাকাটা দেখছি শুধু হেলথ সেন্টারই, যত রকমের হসপিটাল, ক্লিনিক এইসবই আছে। আমাদের যেরকম বলেছিল ট্যুর গাইড, প্রথমেই ইনফর্ম করেছিল যে হাই টাইডের জন্য আমরা হয়তো ব্রিজ কিছু ক্রস করতে পারবো না, তো একটাই ব্রিজ আমরা ক্রস করতে পারিনি, সেই জন্য আমরা সেই পয়েন্টটাই মিস করেছি। বাকি সব কিছুই আমাদের দেখিয়েছিল, আর একদম সময় মতো ঠিকঠাক টাইমে আবার ট্যুরটা শেষও করেছিল। এরকম আমরা যেমন ক্রুজে করে, বোটে করে আরও অনেক অপশান এখানে দেখছিলাম, সেরকম হেলিকপ্টারে করেও ঘোরার ব্যবস্থা আছে, যারা ওপর থেকে পুরোটা ঘুরে দেখাবে। কিন্তু কিছুদিন আগেই শুনলাম একটা হেলিকপ্টার এখানে ভেঙে পড়ে তাতে একজন সিইও একটা কোম্পানির মারা গেছেন। ওপর থেকে তো ব্রিজগুলো দেখতে একরকম, নিচ থেকে কেমন দেখুন। এরা দেখুন এখানে কি সুন্দর, বেশ একা একা নিজের মতো ঘুরে চলেছে। একজন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিল, কয়েক মাসের হবে হয়তো একদম। আমরা প্রথমে ডেকটা খুলে দেওয়ার পর বেশিরভাগ সময় ক্রুজের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম এখান থেকে বোধহয় বেশি ভালো দেখা যাবে। কিন্তু পরে যখন আবার এসে সিটে বসলাম, দেখলাম ওপর থেকেও অলমোস্ট সেমই ভিউ আসছে, শুধু ডিফারেন্স যখন ফটো তুলতে যাইবো আমরা যেদিকে বসেছি তার অন্য দিকের কিছু ফটো তুলতে গেলে মানুষজনের মাথা আসছে।
ওপর দিয়ে দেখলাম একটা সি প্লেনও আসছে, বোধহয় এইখানেই কোথাও নামবে। পরে আমরা দেখবো একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের মতো একটা বিল্ডিং আছে, ওটা একটা হোটেল। আর ওই হোটেলের স্পেশাল হলো ওটা যে ওই শেপের এমনভাবে তৈরি যে ওই হোটেলের যে কোনো রুম থেকে আমরা এই রিভারটা দেখতে পাওয়া যায়। এই নিউ ইয়র্ক সিটিটা 5টা বরোডস নিয়ে তৈরি হয়েছে, আর এই 5টা বরোডস হলো ম্যানহাটান, ব্রুকলিন, দ্য ব্রঙ্কস, কুইন অ্যান্ড স্টেটেন আইল্যান্ড। আমাদের হোটেল থেকে এই যেখানে ক্রুজ ছাড়ার জায়গাটা খুব একটা দূরে নয়, ক্যাবে করে 15 মিনিটের মতোই লেগেছিল। যখন সবাই লাইন দিয়ে এন্ট্রি করছিল তখন ওখানে ওরা একটা ক্যামেরা রেখেছিল আর একজন ফটোগ্রাফার দাঁড়িয়েছিল, প্রত্যেক গ্রুপের জন্য ওরা একটা করে ফটো নিচ্ছিল। তো আমি ভাবলাম এমনিই নিচ্ছে বোধহয়, কিন্তু পরে যখন আমরা এই ওপরে বসেছিলাম তো ওই ফটোগ্রাফার আবার ওই ফটোগুলো কয়েকটা প্রিন্ট করে এনেছিল, তো এনে প্রত্যেককে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করছিল কেউ যদি ওগুলো নিতে চায়। তো ওই প্রিন্টেড ফটোগুলো এক একটা ওরা $10 করে দিচ্ছিল, আর বাকি একটাই ফটো তুলেছিল কিন্তু তার এই নিউ ইয়র্কের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটোগুলো চেঞ্জ করে দিয়েছিল। তো সেইগুলো যদি নিতে চাই ডিজিটাল কপি ওরা একটা স্ক্যানারে কোড দিচ্ছিল, তো ওটা দিয়ে নেওয়া যায় $25, পুরো সবগুলো 5-6টা ফটো পেয়ে যাবে। আর প্রিন্ট আউট নিতে হলে এক একটা $10 করে নিচ্ছিল। আমরা আবার ওই কোলগেট ঘড়ি আর ওই স্ট্যাচু ওয়াটার শোলের ওগুলোর পাশ দিয়ে এখন ফেরত যাচ্ছি। অনেকেই নিজেরা বোটিং করছিল আর বেশ কিছু লোকজন জেট স্কিও করছিল। এই জাহাজটা নাকি বিশাল বড়, এরকম আর জাহাজ এখন নেই। আর একটা যেটা ছিল টাইটানিক ওটা ডুবে গেছে, তাই এরকম বড় জাহাজ আর তৈরি হচ্ছে না, যদিও এটা চলমান। এর মধ্যে নাকি হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই জাহাজটার ভেতরে। এটা যদিও আমি ভালো করে শুনিনি, ট্যুর গাইড যখন বলেছিল বোঝো পরে আমায় বলেছে। যেখান থেকে আমরা ট্যুর শুরু করেছিলাম যখন ওখানে আবার ফিরে এলাম ওখানে দেখলাম বিভিন্ন দেশের পতাকা